সুপ্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল সময় পার করছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন নতুন হিসাব নিকাশ। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপির সাথে জামায়াতের দূরত্ব এখন অনেকটাই প্রকাশ্যে। বলা যায় তাদের মিত্রতা এখন শত্রুতায় পরিণত হয়েছে। তার কারণ আওয়ামী লীগ পরবর্তী দেশের রাজনৈতিক শূন্যতা পূরণের উদ্দেশ্য। আবার 5ই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে নতুন রাজনীতি শুরু করলেও প্রায় 150টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি ইতিমধ্যে। তবে তাদের নিয়ে সবচেয়ে বড় যে আলোচনা ছিল তারা হলো নতুন রাজনৈতিক দল হওয়ায় তাদের ভোট ব্যাংক ও প্রার্থী নেই বললেই চলে। তাই তারা সবকিছু বিবেচনা করে দেখল যে এককভাবে নির্বাচন করলে তাদের জামানত হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই তারা আসন সমঝোতার মাধ্যমে যে কোনো বড় দলের সাথে জোট করতে চেয়েছিল। তার মধ্যে অন্যতম যে বড় দল নিয়ে আলোচনা ছিল এনসিপি জোটের, সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা হয়নি এনসিপির। তবে এবার নতুন গুঞ্জন এসেছে যে রাজনৈতিক মহলে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে এবার জোট হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তো বর্তমান সময়ে রাজনৈতিক মহলে সব থেকে আলোচিত প্রশ্ন এটি, জামায়াত ইসলামী কি শেষ পর্যন্ত এবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে জোট করছে? এই প্রশ্নটি এখন সবার মনে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে থাকছে আসল তথ্য। এই দুটি দলের মধ্যে পর্দার আড়ালে আসলে কি ঘটতে চলেছে, কেন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে এবং এই দুটি দল জোট হলে বাংলাদেশের ভোটের রাজনীতিতে তার প্রভাবই বা কি হতে পারে এবং এই জোট দুটি নিয়ে কাদের কি মন্তব্য আছে, চলুন এখন আমরা সেটাই দেখে নিই। 5ই আগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবর্তন এসেছে। আমরা দেখেছি ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে গঠিত হয়েছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। অন্যদিকে জামায়াত ইসলামী গত 15 বছর চাপের মুখে থাকলেও এখন তারা রাজনীতির মাঠে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। মজার ব্যাপার হলো গত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রের সংস্কার ইস্যুতে বিএনপি থেকে জামায়াতের অবস্থান অনেকটা আলাদা এবং এনসিপি ইসলাম বা সার্জিস আলমদের দাবির সাথে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বেশ কিছু মিল পাওয়া যাচ্ছে। উদাহরণস্বরূপ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর সিস্টেমের কথা বলা যায়। এই ইস্যুতে জামায়াত এবং এনসিপি একই মোহনায় দাঁড়িয়ে রয়েছে। এই দু দলেরই দাবি ছিল পিআর পদ্ধতিতে নির্বাচন। এছাড়া বেশ কয়েকটি ইস্যুতেও তাদের মত একই ছিল। তো যদিও জামায়াত ইসলামী ও এনসিপির রাজনৈতিক আইডিওলজি পুরোপুরি আলাদা, তবে জোটের গুঞ্জন ও বর্তমান অবস্থা আসলে এখন কেমন? জোট কি আসলেই হচ্ছে এই দুই দলের, নাকি শুধু কিছু রাজনৈতিক কুত্তাপেটি? গত 7ই ডিসেম্বর আমরা দেখেছি এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট বা ডিআরআই গঠন করেছিল। অর্থাৎ এনসিপি ইতিমধ্যে একটি ছোট রাজনৈতিক জোটের অংশ। অন্যদিকে জামায়াতে ইসলামী 8টি সমমনা ধর্মভিত্তিক দলকে নিয়ে একটি নিজস্ব বলয় তৈরি করেছিল। সেই বলয়ের মধ্যে আছে 8টি ডানপন্থী ও ইসলামী দল। তো যদি এনসিপি এই জোটে যোগ দেয় তাহলে এই জোটটি কেমন হতে পারে সেটি নিয়েও কিন্তু একটি বিশাল প্রশ্ন থাকে। তাহলে ঠিক কি কারণে জামায়াত এবং এনসিপি জোট হচ্ছে? তো সাম্প্রতিক খবর অনুযায়ী এই দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। এনসিপি নেতারা বুঝেই গেছে তারা একা নির্বাচন করতে পারবেন না, তাই জোটবদ্ধ হওয়াই প্রয়োজন। আবার জামায়াত ইতিমধ্যে তাদের 300 আসনেরও ঘোষণা দিয়ে ফেলেছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এখন মনে করছেন সরাসরি জোট না হলেও তাদের মধ্যে একটি আসন ভিত্তিক নির্বাচনের সমঝোতা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে, যেটি ফলো করে বিএনপি তাদের সমমনা মিত্র দলগুলোকে মনোনয়ন দিয়েছে। অর্থাৎ এনসিপির হেভিওয়েট প্রার্থীদের আসনে জামায়াত প্রার্থী দেবে না, আবার জামায়াতের গুরুত্বপূর্ণ আসনে এনসিপির সমর্থন দেবে এবং তারাও প্রার্থী দেবে না। তবে এই নতুন জোট বা সমীকরণ তার মিত্রদের মধ্যে কেমন প্রভাব ফেলতে পারে? আসলে দেখা যায় এনসিপি কোনো ডানপন্থী ও ইসলামী দল নয়, তারা উদার ও মধ্যমপন্থী দল। তাই এই নতুন সমীকরণের ফলে জামায়াতের পুরনো মিত্রদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এই সম্ভাব্য জোট নিয়ে কিছুটা অসন্তুষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। জামায়াত যদি এনসিপি কে বেশি গুরুত্ব দেয় এবং আসন ভাগাভাগিতে তাদের ছাড় দেয়, তবে মামুনুল হকের দল জামায়াতের নেতৃত্বাধীন 8 দলীয় জোট থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এনসিপির সাথে সখ্যতা গড়তে গিয়ে জামায়াতকে হয়তো ইসলামী ঘরানার কিছু ভোট
ও দলকেও হারাতে হতে পারে জামায়াতে ইসলামীর। তো এটি জামায়াতে ইসলামীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে। তো যদি শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপির মধ্যে কৌশলগত ঐক্য হয়, তবে নির্বাচনে কি কি প্রভাব পড়তে পারে? এনসিপির বড় শক্তি হলো নতুন ভোটার এবং সাধারণ ছাত্র জনতা, আর জামায়াতের রয়েছে বিশাল এক সুসংগঠিত ক্যাডার বেস ও নির্দিষ্ট ভোট ব্যাংক। এই দুই শক্তির মিলন হলে তারা বিএনপির জন্য একটি বড় বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হবে। ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি আসলে আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশের একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা, যেখানে একদিকে থাকবে বিএনপি ও তার সমমনা জোট, আর অন্যদিকে জামায়াত ও তরুণ প্রজন্মের নেতৃত্বের এই জোটটি। তো জামায়াত ইসলামের সঙ্গে আসলে কত আসনের জোটের কথা হয়েছে এনসিপির? একটি সূত্র হতে জানা গেছে এনসিপি জামায়াতে ইসলামীর হতে 50টি এর মতো আসন চেয়েছে। তবে জামায়াত তাদের 50টি নয় 30টি আসন দিতে চায়। তবে শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে আসলে কত আসনের কথা চূড়ান্ত কথা ফাইনাল হয় সেটি নিয়ে এখনো সন্দিহান রয়েছে। কারণ জামায়াত যেহেতু তাদের 30টি আসন মনোনয়ন দিতে চায় আর এনসিপি চায় 50টি আসন, তবে আসলে এই দুটির থেকে হয়তোবা এর মাঝামাঝি কোনো একটি হতে পারে। হয়তোবা 35 থেকে 40টি আসন এনসিপি কে ছাড় দিতে পারে জামায়াতে ইসলামী। তো এই বিষয়টি নিয়ে জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, জাতীয় শক্তির ঢাবি আহ্বায়ক, তিনি এই জোট সম্পর্কে যা বলেন তা হলো তারুণ্যের রাজনীতির কবর অর্জিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে, আর এর মধ্যে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে। জামায়াতের থেকে এনসিপি চেয়েছিল 50টি আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30টি আসনে এগিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপির বাকি 270টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি। জামায়াতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপি কে নির্বাচনে খরচ দেওয়া হবে প্রায় 1.5 কোটি টাকা। সমঝোতার 30টি আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামায়াতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামায়াতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামায়াতের দিক থেকে থাকবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলে এনসিপি 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। এরপরে বলেন ছোটনগং এর সাথে নাহিদ ইসলামের আরো এক ধাপ আগানোর সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছেন পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামায়াতকে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদই হবে বিরোধী দলীয় নেতা। এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনাও তৈরি করেছিল, স্বপ্নও দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকেই মাটি চাপা দিয়ে এসেছে। মূলত এই কথাগুলো বলা হচ্ছে নাহিদ ইসলামের গত সন্ধ্যায় অর্থাৎ 24শে ডিসেম্বর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের পর। 24শে ডিসেম্বর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ঢাকায় বাসভবনে গিয়ে তার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন। অর্থাৎ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অসুস্থ, তাকে দেখতে গিয়েছিলেন নাহিদ ইসলাম। তবে নাহিদ ইসলামের পক্ষ থেকে জানানো হয় সেখানে আসলে আসন সমঝোতা হয়েছে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি। তো শেষ পর্যন্ত বলা যায় জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জোটের ঘোষণা দেয়নি। তবে রাজনীতির মাঠে কোনো কিছুই আসলে অসম্ভব নয়। আগামীকাল বা কিছুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আপনার কি মনে হয় জামায়াত ও এনসিপি যদি ঐক্য জোট করে তাহলে বিষয়টি কেমন হবে? এনসিপি ও জামায়াতের এই সম্ভাব্য জোট কি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আনবে, নাকি এটি কেবলই একটি নির্বাচনী কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।